স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি, দেখা যায়। আমাদের আজকে চ্যাপ্টারটি হচ্ছে নাম শতকরা। শতকরা ইংরেজিতে হচ্ছে পার্সেন্টেজ। আসলে শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। হর বাই লব, যেটির হর অলওয়েজ 100 থাকবে। আর পার্সেন্টেজকে আমরা এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে থাকি, এটাই হচ্ছে পার্সেন্টেজ। এখন আমি যদি বলি যে 5 কে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো, তাহলে কি হবে? আমরা জানি যে 5 একটি সংখ্যা রয়েছে, এটাকে শতকরায় প্রকাশ করতে হলে এটার যে হর থাকবে সেটাকে কি করতে হবে? 100 করে দিতে হবে। আর এখানে ছিল 500। এখন আমরা হঠাৎ করে তো আর নিচের কোনো কিছু হর 100 করে দিতে পারি না। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য লব 500 100 করতে হবে। যেহেতু 100 100 উপর নিচ থেকে তুলে দেওয়া যায়, তো আমরা উপরে লিখতে পারি কত? 500/100। আর আমরা অলওয়েজ বলেছি যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। তো আমরা এখন এই 100টা তুলে দিয়ে এই শতকরার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। মানে 5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা হবে হচ্ছে 500%। কারণ 500% মানে 500/100, 100 100 কেটে যায়, আলটিমেটলি থাকে কত? 5। তাহলে আমাদের শতকরা কি, এটা কি আমরা অ্যাটলিস্ট আইডিয়াটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। শতকরা সমান মোট যত অংশ ইনটু 100। আমরা এই নিয়মটা সবসময় মনে রাখবো যে আমাদের মোটকে আমরা বেস করে দেব, যে সংখ্যাটুকু চাইবে সেটুকু উপরে বসবে, তারপরে 100 গুণন করতে হবে। যদি আমরা এখন বলি 5 20 এর শতকরা কত, শতকরা কত, তাহলে 5 20 এর শতকরা এত সমান কত হবে? 25%। অর্থাৎ 5 20 এর 25%। আসলে 25% মানে কি বলেন তো? 100 ভাগের 25 ভাগ, তাই না? 25% জি মানে স্যার। হচ্ছে যে 100 ভাগের 25 ভাগ। তাহলে 5 20 এর শতকরা কত? 20 ভাগের 5 ভাগ। 4 5 আর 20 মানে হচ্ছে 1/4। এটা মানে কি 1/4 না? 4 25 100। তাহলে আমরা 5 20 এর শতকরা কত এটা বের করতে হলে সহজ নিয়ম হচ্ছে এত, যত এর অংশ বের করতে চেয়েছে তত, অর্থাৎ মোট গুণন 100। এটা করলে যা হবে সেটাই আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে? এবার আমরা প্র্যাকটিক্যাল অঙ্কে চলে যাই। আমাদের এইটুকু জানা থাকলে যথেষ্ট যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। আমাদের এখন এখানে একটু অঙ্ক যদি আমরা দেখতে চাই, তানিয়ার আয়ের 35% নুরিয়ার আয়ের 25%-এর সমান হলে তাদের আয়ের অনুপাত কত হবে? আনিয়ার আয় অনুপাত নুরিয়ার আয় কত হবে? 35% অনুপাত 25%। ঠিক আছে না? তো দুইটাই যেহেতু পার্সেন্টেজ আছে, আমরা পার্সেন্টেজ তুলে দিতে পারি। 35:25। এবার আমরা
দুইটাকে 5 দিয়ে ভাগ করে দিতে পারি। 5 7 35, 5 5 25 সমান কত? 7:5, যেটি আমাদের অপশন কয়ের সাথে ম্যাচ করে। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। আমাদের নেক্সট একটা কোশ্চেন দেখি, এই যে 5 এর কত শতাংশ স্বাদ হবে? 5 এর কত শতাংশ স্বাদ হবে? এই অঙ্কটা আমরা শর্টকাটে দেখবো, তার আগে আমরা যদি নিয়ম মেপে করতে চাই যে অ্যাকচুয়াল নিয়মটা কি রকম, তাহলে 5 এর কত শতাংশ স্বাদ হবে, আমরা ধরে নিলাম 5 এর 1 শতাংশ, অর্থাৎ X% সমান 7 হবে। বা 5 এর মানে তো গুণ, গুণ লিখতে পারি X/100 সমান 7। কারণ X% মানে তো X/100, তাই না? পার্সেন্ট মানেই হচ্ছে হর 100 হয়ে যাবে। তো এখানে 5 20 100, বা X সমান কত থাকছে, ডান পাশে 7, আর এই 20 ডান পাশে যে গুণ হয়ে যাচ্ছে। অতএব X সমান কত? 7 × 2 = 14, অর্থাৎ 140। তাহলে উত্তর কত হচ্ছে? 140। এটা কি আমরা বুঝতে পারছি? এখন এটা যদি আমরা একটু শর্টকাটে করতে চাই, ওই যে একটা সূত্র বলেছিলাম না, যত ভাগ ভিত্তি বা মূল, যেটাকে আমরা মূল ধরে নেব, গুণন 100 করলে আমরা সেটা পার্সেন্টেজ পেয়ে যাব। 5 এর কত শতাংশ স্বাদ হবে, তাহলে এখানে স্বাদ কত শতাংশ হলে হবে সেটা লিখবো। আর 5 হচ্ছে এখানে ভিত্তি, গুণন 100, 5 × 100 সমান 7 × 2 = 14, 140। আমরা পরীক্ষায় এই নিয়মটা ফলো করি না। কিন্তু অঙ্কটা যদি আমরা একটু এলাবোরেট করতে চাই, কিভাবে হলো বোঝার সুবিধাতে এই যে আমরা এত দিয়ে দিলাম। 5 এর X% সমান হচ্ছে 7, X% মানে 1/100, এটাকে হিসেব করে X এর মান বের করলে হয় হচ্ছে 140। আর এখানে আমরা সরাসরি 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে 7 ভিত্তি হচ্ছে 5, গুণন 100 সমান 140। আচ্ছা, আমাদের ডান পাশে ক্যালকুলেশন এবং বাম পাশে শর্টকাট, এটা নিয়ে কার কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া 5 নিচে হইলো কেন, 7 উপরে কেন? আচ্ছা, এখানে বলা হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে, 5 এর কত, এখানে 5 আমাদের ভিত্তি, এখানে আমাদের রেজাল্টটা চেয়েছে 7, এখানে আমাদের রেজাল্ট চেয়েছে, এখানে আমাদের ভিত্তি হচ্ছে 5। এই যে আমরা বললাম ভিত্তি বা মূল বা টোটাল যে সংখ্যাটা থাকবে সেটি নিচেই আসবে। আর কি কেউ কোনো প্রশ্ন করতে চাই? কোনো প্রশ্ন করতে না চাইলে নেক্সট স্লাইডে যাই, কেমন? 2.5 কোন সংখ্যার 0.5%? 2.5 কোন সংখ্যার 0.5%? ঠিক আগের মতো করে আমরা যদি ধরে নিতে চাই, সেই সংখ্যাটি ধরে নিলাম আমরা এক্স, এক্স এর 0.5% সমান 2.5, এর মানে গুণন, তাহলে এক্স গুণ 0.5, পার্সেন্টেজ মানে নিচে 100 সমান 2.5, এক্স সমান, এই 100 ভাগ আছে ডান পাশে যে গুণ হবে
আর এখানে 0.5 গুণ আকারে আছে, ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বাম পাশে এক্স থাকছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে? আমাদের এখানে পয়েন্টের পরে এক সংখ্যা ডানে আছে, এখানেও পয়েন্টের পরে এক সংখ্যা ডানে আছে। তার মানে আমরা পয়েন্ট তুলে দিতে পারি, তাই না? তাহলে 25 লিখতে পারি, আর নিচে 5 লিখতে পারি। তাহলে 5 5 আর 25, 5 গুণন 100 মানে 500। তাহলে আমাদের এক্স এর মান কত আসছে? 500। তাহলে 2.5 কোন সংখ্যার 0.5% হবে? সেটা হবে উত্তর 500। স্যার 2.5 এখানে কিভাবে হচ্ছে 25 হয়েছে, 25 হয়েছে কিভাবে, এটা বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে 2.5 ছিল আর নিচে ছিল 0.5। এখন কোন সংখ্যার লব এবং হর যদি দশমিক হয় এবং দশমিকের পরে যদি ঘর সংখ্যা সমান থাকে, তাহলে আমরা সেখান থেকে দশমিক তুলে দিতে পারি। সেই হিসাবে আমরা এটাকে লিখতে পারি, দশমিক তুলে দিয়ে 25 লিখতে পারি। আর 0.5-এর পরে মাঝে যে দশমিক ছিল সেটা তুলে দিয়ে 5 লিখতে পারি। এটা আর একটু এলাবোরেটলি এরকম হয়। আমাদের এখানে 2.5 ছিল, তাই না? তো আমরা জানি যে পয়েন্ট যদি তুলে দিতে চাই তাহলে পয়েন্টের জন্য কি করতে হয়? এক নিতে হয়, এবং পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য নিতে চাই। তাহলে এখান থেকে আমরা পয়েন্ট তুলে দিতে পারলাম। ঠিক একই রকম ভাবে আমাদের নিচে 0.5 আছে। তো আমরা যদি এই পয়েন্টটা তুলে দিতে চাই, পয়েন্টের জন্য এক নিব, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে এজন্য শূন্য নেব। এই জন্য পয়েন্ট উঠে গেল। এখন এই 10 10 কেটে যায়, অর্থাৎ 25-এ 5 থাকে। তো আমরা এটা নিয়মটা যেহেতু জানি, আমরা এক লাইন শর্ট করে দিতে পারি যে দশমিকের পরে যদি যতগুলো সংখ্যা থাকবে লব এবং হরে যদি একই সংখ্যা হয়, তাহলে আমরা সেটা তুলে দিতে পারি। কারণ এখানে দশমিকের পরে এক ঘর আছে, এখানে দশমিকের পরে এক ঘর আছে, এই জন্য আমরা উপর নিচে থেকে দশমিক তুলে দিলাম। দশমিক তুলে দিলে এই সংখ্যাটা যা ছিল তাই হবে, 25 এখানে 5। ক্লিয়ার? জি স্যার। এখানে দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের বলা হয়েছে 2.5 কোন সংখ্যার 0.5% হবে। 2.5 কোন সংখ্যার 0.5% হবে। তাহলে কোন সংখ্যার 0.5% যদি হয়, 0.5 গুণন 100, এটা ভাগ করলে যে আমরা যে মানটা পেলাম সেই 500ই আসবে। এরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় প্রচুর পড়ে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলো বিভিন্ন সময় পড়েছে, কিন্তু কোন কোন পরীক্ষায় পড়েছে সেটা আমি তুলতে পারিনি। আসলে হাতে অতটা সময় নেই, আমি সময় নিয়ে এগুলো লিখতে পারিনি। হ্যাঁ, তো শুধু মূল অঙ্কটা তুলে নিয়েছি। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কোনো না কোনো পরীক্ষায় পড়েছে বিভিন্ন সময়। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট একটি অঙ্কে যাই। একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটি সমান হয়, তাহলে সংখ্যাটি কত হবে? একটি সংখ্যার 75%, এর সাথে যদি 75 যোগ করা হয় তাহলে ওই সংখ্যাটি হবে। আমরা তো এখানে সংখ্যাটি জানি না, তাই না? তো আমরা যদি ধরে নিই সংখ্যাটি সমান এক্স, তাহলে কি হবে? একটি সংখ্যার 75% মানে এক্স এর 75%, এক্স এর 75%, 75% মানে 75/100। এবং এক্স এর 75%-এর সাথে যদি 75 যোগ করা হয়, তাহলে এটি কি হবে? ওই সংখ্যাটির সমান হবে। সেই সংখ্যাটি কত ছিল? এক্স। এখন এটাকে হিসাব করে আমাদের এক্স এর মান বের করতে হবে। লসাগু 100 হবে। তাহলে এখানে থাকছে 75x প্লাস 75 আর 100 গুণ করলে হবে 7500 সমান এক্স।
8 গুণন করে দিই, 75x প্লাস 7500 সমান 100x, 8 গুণনের ফলে। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 25x সমান 7500। অতএব x সমান কত হচ্ছে, 3 25 75, 3 এরপরে দুইটা শূন্য থাকছে, তার মানে 300। কোন সংখ্যার কোন একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়, সংখ্যাটি কত হবে সেটি আমাদের বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে কি আমাদের কারো কোনো কনফিউশন আছে? আমরা প্রশ্নটি আরেকবার পড়ে দেখি। স্যার আরো একবার একটু ভালো মতো প্রত্যেকটা বুঝাই দিলে মনে হয় ভালো হতো। অঙ্কই মোটামুটি শর্টকাটে করা যায়। আমরা এখন যেহেতু শিখছি অঙ্কগুলো, আমি শর্টকাটে করছি না। আমরা অঙ্কগুলো প্রথমত বুঝতে শিখি, যে অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এটা পারলে আমাদের কাছে শর্টকাট নিয়মটা একটা সময় নিজে নিজেই বুঝতে পারবো যে আসলে অঙ্কগুলো কিভাবে হয়েছে পরীক্ষার হলে। তো আমি এখন আপনাদের শর্টকাট নিয়মগুলো খুব একটা শেখাতে চাচ্ছি না। আমরা অঙ্কগুলো পড়ে পড়ে স্টেপ বাই স্টেপ দেখবো। একটি সংখ্যা এর 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হবে। অর্থাৎ কোন সংখ্যাটি সমান হবে, প্রথমে আমাদের যে সংখ্যাটি ছিল, তো আমাদের প্রথমে সংখ্যাটি ছিল হচ্ছে এক্স, এক্স এর 75%, এক্স এর 75%, এর সাথে আবার 75 যোগ করলাম। 75 যোগ করলে এটি কি হবে, ওই সংখ্যাটি সমান হবে। আমাদের সংখ্যাটি কত ছিল, এক্স, অর্থাৎ এক্স এর 75%, এই যে এক্স এর 75%, এর মানতে গুণ 75% মানে 75-এর 100 যোগ 75 সমান এক্স। আমরা এই ইকুয়েশন ফরমেশনটা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই ইকুয়েশন ফরমেশনটা বুঝতে পারলে ক্যালকুলেশন আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই যে ডান পাশে আমরা লসাগু করেছি সাধারণ নিয়ম অনুযায়ী, 175-এর সাথে গুণ হয়ে 7500 হয়েছে। পরের লাইনে আমাদের এখানে 100 ভাগ ছিল, ডান পাশে যে গুণ হয়েছে, 100-র সাথে এক্স গুণ করলে 100x হয়। এইবার পরের লাইনে কি হয়েছে, যে এখানে এই লাইনটা আমি এখানে এক লাইন শর্ট করে নিয়েছি। পরের লাইনটা এরকম যে 100x ছিল, এটা প্লাস ছিল, ডান দিকে যে মাইনাস 75x হয়েছে, আর এটা সমান তাহলে 7500 থাকছে। এবার এটা বিয়োগ করার পরে 25x হয়েছে, আর এখানে 7500। তাহলে 25x সমান 7500, 7500, বা পরের লাইন x সমান 7500 ডিভাইডেড বাই 25। তো 25 75-এর মধ্যে যাচ্ছে 3 বার, 75-এর পরে দুইটা শূন্য আছে, সেই দুইটা শূন্য এখানে বসে যাবে, অর্থাৎ 300। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করতে হবে। কি করে আনমিউট করতে হয় সবার তো জানা আছে, তাই না? আপনি যদি মিউট হয়ে থাকেন তাহলে আপনার কথা বললে আমরা কেউই শুনতে পাবো না। আপনারা সবাই তো মিউট আনমিউট করতে পারেন, তাই না? এই যে জি বাম দিকে ভাই, যে বুঝতে অডিও পারছি। যে চিহ্ন আছে, হ্যাঁ অডিও, এটার উপরে আমরা যদি একটা, তখন আমার কথা কেউ শুনতে পারবে না। আর ডাবল প্রেস করলে তখন কোনো দাগ চিহ্ন থাকবে না, তখন আমি কথা বললে সবাই আমার কথা শুনতে পারবে। ঠিক আছে। তো আমাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা প্রশ্ন করবো। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই, আমরা অঙ্কটি দেখি। একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে? ওই কি নিয়ম, এটা আমরা যদি করি, 30%
সমান 135। অতএব 1% সমান কত হবে? 1% সমান 135-এর 30%। অতএব 150% সমান কত হবে? পার্সেন্টেজ গণিত থেকে উঠে গেল। 30 150-এর মধ্যে যায় 5 বার। 5 30 150। এবার 5 দিয়ে 135-কে গুণ করলে কত হয়? 5 5 25, হাতে থাকে 2, 3 5 15, 2 17, 7, হাতে থাকে 1, 5 হচ্ছে 5 আর 1 8, সরি 5 আর 1 6। আমি কি মনে হয় ভুল করেছি, তাই না? 5 5 25-এর 5 নামে, হাতে থাকে 2, 3 5 15 আর 2 17, 17 7 নামে, হাতে থাকে 1, 5 হচ্ছে 5 আর 1 6, 675। আচ্ছা, আমরা এই ঐকিক নিয়মটি কে কে বুঝতে পারিনি একটু বলি, কথা বলি। একটি সংখ্যা ত্রিশ স্যার পার্সেন্ট এখানে 135 হলে 150%। হ্যাঁ, প্লিজ। স্যার এখানে পার্সেন্টেজের ইয়েটা যাবে কোথায়, যে 100%, 100 আর কি, পার্সেন্টেজ যে 30% এর জন্য একটা 100 নিতে হবে না নাকি? এই পার্সেন্টেজটা কোথায় গেল, তাই তো? এই যে আমরা এখানে উপর নিচে পার্সেন্টেজ ছিল বলে পার্সেন্টেজটা জি তুলে জি। দিয়েছি। আচ্ছা, আমাদের তাহলে বিষয়টা পার্সেন্টেজ এরকম হতো যে আমাদের উপরে হচ্ছে 150%, তাই না? আর নিচে হচ্ছে 30%। এই পার্সেন্টেজটা যদি এরকম হয়, এটার মূল মানে কত? 130-এর 100, তাই না? ঠিক আছে। এটাকে আরো সহজ ভাবে, এই যে আমরা যখন সরল অঙ্ক করেছি তখন গুণ করে নিচে যেটা ছিল সেটার হরকে লব বানাতাম আর লবকে হর বানাতাম। ঠিক আছে। জি স্যার। এত কিছু তো আমাদের দেখানোর প্রয়োজন নেই, আমি শর্টকাটে ওইভাবে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটি কে কে করতে পারবেন? জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করে পাশের হার কত? কেউ? 30%। দেখেন, এখানে আমাদের প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং আছে। আমাদের টোটাল ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 60 জন, এখান থেকে 42 জন ফেল করে। আমাদের এখানে পাশের হার চেয়েছে, আমাদের এখানে কিন্তু ফেলের হার চাইনি। ফেলের হার চাইলে আমরা কি করতাম? ফেল করা ছাত্রছাত্রী ডিভাইডেড বাই মোট ছাত্রছাত্রী গুণন 100, তাহলে আমরা ফেলের হার পেয়ে যেতাম। তাহলে সেটা কত হতো? 6 7 42, 7 10 70। তাহলে 70% হচ্ছে কি করে? ফেল করে। তাহলে 100%-এ যদি 70% ফেল করে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট? 30%। এইভাবে হলো। এখন আমরা যদি এরকম করি যে এতজন ফেল করেছে,
সুতরাং পাস করেছে সমান কত? 60 জন, এর মধ্যে ফেল করে 42 জন, সমান কত? 18 জন। তাহলে ফেলের হার কত? 18/60 গুণন 100। একটা শূন্য কেটে দিলাম, 3 6 18, 3 10 30। আমরা যে কোনো একটা ওয়েতে করলেই হবে। উত্তর হচ্ছে তাহলে 30%। আমাদের কি কোনো প্রশ্ন আছে? জি না এই ভাইয়া। অঙ্কটিতে কার কি? ওকে, আমি কি নিয়মটা ক্লিয়ার বুঝতে পেরেছি? জি জি আমরা কি এই অঙ্কটি করতে পারবো? একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? এই অঙ্কটি করতে কত সময় লাগতে পারে বলে আপনাদের মনে হয়? খ হবে না ভাই? হুম, বোধহয় খ নাম্বারই হবে। 384 জন। মনে নেই, এখন 384। হিসাব করে দেখতে হবে। 384। আমাদের এখানে 40% যদি ছাত্র হয়, তাহলে ছাত্রী কত পার্সেন্ট হবে? 60%। জি ভাই। আমাদের যদি ছাত্রী 60% হয়, তাহলে মোট ছাত্রছাত্রী 640-এর 60%। ঠিক আছে না? এখন এটাকে আমরা হিসাব করে দেখবো কত হয়। চৌষট্টি গুণ 6 সমান কত? 424-এর 4, হাতে 2, 436-আর 2 38, 384। এগুলো আমরা প্র্যাকটিস করলে এই অঙ্কটি পরীক্ষা করতে আমাদের বড় জোর 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। বড় জোর 2 থেকে 3 সেকেন্ড লাগবে। কিভাবে আমরা মুখে মুখে করতে পারবো? যেমন আহ, এখানে বলা আছে যে ছাত্র সংখ্যা 40%, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? 60%। 60% মানে এখান থেকে আমাদের নিচে 100 থাকলে শূন্য শূন্য উঠে যাবে, এগুলো মুখে মুখে করতে পারবো। 4 দিয়ে 6-কে গুণ করলে কত হবে? 424-এর 4। তাই সব 24-এর 4 শেষ ডিজিট কোথায় আছে? শুধুমাত্র খ নাম্বারে আছে। তাহলে খ নাম্বারে উত্তর। 2 থেকে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না এই অঙ্কগুলো পরীক্ষায় করতে। আচ্ছা, এটা থেকে কার কোনো প্রশ্ন আছে? না ভাই, ক্লিয়ার। ওকে। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। তার আগের সাপ্তাহিক বেতন কত ছিল? এখন একজন কর্মচারীর বেতন যদি 100 টাকা হয়, তাহলে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে তার বেতন কত হবে? স্যার 144 হবে। ক। 100-এর 120%, সরি, আগে ছিল 100 টাকা, তাই না? তাহলে 100 100 বুঝতে কেটে গেল পেরেছেন। 120। তাহলে তার বেতন হবে কত বৃদ্ধি পরে?
20 টাকা। এখন বেতন 120 টাকা হলে আগের বেতন কত ছিল? বৃদ্ধির আগে 100 টাকা ছিল, আর বৃদ্ধির পরে কত হলো? 120 টাকা। তো এখন বেতন যদি 1 টাকা হয় তাহলে আগের বেতন কত ছিল? 100/120 টাকা। অতএব অতএব 180 টাকা হলে কত হবে? 100 × 180 / 120। 5×20 = 100, 6×20 = 120, 6×30 = 180, 5×30 = 150, 150 টাকা। তাহলে তার বৃদ্ধির আগে বেতন কত ছিল? 150 টাকা। আমাদের অপশনে 150 নাম। ঠিক স্যার আছে, প্রথম লাইনটা একটু বুঝাবেন? এখন আমরা ধরে নিলাম ওই ব্যক্তির বেতন ছিল 100 টাকা। তাহলে 100 টাকা যদি মূল বেতন হয় তাহলে 20% বৃদ্ধিতে বেতন কত হবে? 120 টাকা। এখন বেতন যদি বর্তমানে 120 টাকা হয় তাহলে এই বৃদ্ধির আগে তার বেতন কত ছিল? 100 টাকা ছিল। এখানে দেখেন বৃদ্ধির পরে বেতনটা দেয়া আছে, আমাদের বৃদ্ধির আগের বেতনটা চেয়েছে। তার মানে বৃদ্ধির পরে যদি বেতন 120 টাকা হয় তাহলে আগের বেতন ছিল 100 টাকা। বেতন বৃদ্ধির পরে 1 টাকা হলে আগের বেতন কত ছিল? 100/120, ঐকিক নিয়ম। আর 180 টাকা থাকলে 120, 100/120 × 180। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে উত্তর আসে 150 টাকা। এটা কিভাবে করলাম? 20 দিয়ে প্রথমে 120-কে কাটলাম, 6 বাদ যায়, 100-র মধ্যে 5 বাদ যায়, 20। আর 3×6 = 18, একটা শূন্য থাকছে, 5×30 = 150। আমরা কি হিসাবটা করতে পেরেছি? রেসপন্স অনেক কম, আমরা কি আসলে বুঝতে পারছি না? জি স্যার, জি বুঝেছি। ভাই। বোঝা যায় না? এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখেও করা যায়। মুখে মুখে যে আমাদের 20% বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাওয়া মানে কত? 20% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100-তে বৃদ্ধি পায় 20। 100-তে যদি 20 বৃদ্ধি পায় তাহলে 50-এ কত বৃদ্ধি পাই? 10। 150-এ কত বৃদ্ধি পাই? 30। 150-এ 30 যোগ করলে কত হয়? 180। যেটা আমাদের অপশনের সাথে ম্যাচ করে। অপশন টেস্ট আর কি, এগুলাকে বলে অপশন টেস্ট। অপশন টেস্টের মাধ্যমে আমরা মূল অঙ্কে পৌঁছে যাব। যেটা এটা শুদ্ধি হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা অঙ্কটা একটু দেখি, হ্যাঁ। করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে 10% বেশি। অন্যদিকে রহিমের বার্ষিক আয়
খালেকের আয় থেকে 20% বেশি। খালেকের মাসিক আয় 2000 টাকা। তিনজনের মোট আয় কত? করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে 10% বেশি, আর রহিমের বার্ষিক আয় খালেকের চেয়ে 20% বেশি। এখানে খালেকের মাসিক আয় দেয়া আছে। খালেকের আয় সমান কত? 2000 টাকা। খালেকের আয় যদি 2000 টাকা হয়, তাহলে রহিমের বার্ষিক আয় খালেকের থেকে 20% বেশি, তাহলে রহিমের কত হবে? রহিমের আয় সমান খালেকের যা ছিল সেই টাকার সাথে এই টাকার 20% যোগ হবে, তাহলে 2 × 4 = 400 সমান কত হচ্ছে? 2400। তো আমরা খালেকের আয় 2000 দেয়া আছে, আর এখানে শর্ত অনুযায়ী খালেকের আয়ের থেকে যেহেতু রহিমের আয় 20% বেশি, তো রহিমের আয়টা আমরা এখান থেকে বের করে নিলাম, 2400 টাকা হলো। এখন বলেছে করিমের আয় রহিমের আয়ের চেয়ে 10% বেশি। তো রহিমের আয় 2400 টাকা, তাহলে করিমের কত হবে? করিমের আয় সমান 2400 যোগ 2400 এর 10%, তাহলে 240। তাহলে 2400-র সাথে 240 যোগ করলে কত হয়? 2640। তাহলে তিনজনের মোট আয় কত হবে? খালেকের হচ্ছে এই যে 2000, এরপরে রহিমের আয় 2400, করিমের আয় 2640। 2640 তিনটা যোগ করে যা হবে সেটি আমাদের উত্তর। 6 4 10 হাতে আয়, 3 × 6 = 7, 7040 টাকা। তিনজনের আয় কত হচ্ছে? 7040 টাকা। আচ্ছা, এই অঙ্কের হিসাবটি আমরা কে কে বুঝিনি? এই হচ্ছে মূল অঙ্ক। এই অঙ্ক থেকে হিসাবটি আমরা কে কে বুঝিনি, একটু প্রশ্ন করি। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি ভাইয়া। এই অঙ্কটি আমরা একটু দেখি। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? অর্থাৎ আগে চিনির যে দাম ছিল, আগের দাম যদি 100 টাকা থাকে, তো এখান থেকে 10% কমে গেল। 10% কমে গেলে চিনির বর্তমান দাম কত হবে? 90 টাকা। আমি পূর্বে 100 টাকায় যে চিনি পাচ্ছিলাম, এখন সেটা 90 টাকায় পাবো। এখন বলেছে যে আমি চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে আমার চিনির খরচের টাকার খরচের কোনো তারতম্য হবে না। অর্থাৎ আগেও 100 টাকা খরচ করছিলাম, এখনো আমি যাতে 100 টাকা খরচ করতে পারি। তাহলে তার বর্তমানে খরচ হচ্ছে কত? আগে চিনির পরিমাণের সাথে হিসাব করলে 90 টাকা। তো 90 টাকা থেকে তার খরচ বৃদ্ধি করতে হবে কত? 90 টাকা আগে যে খরচ হতো সেই খরচটা এখন সে
10 টাকা বেশি করতে পারবে, তাহলে 90 টাকায় তার 10 টাকা পরিমাণ বাড়াতে হবে। আমরা কি এরকম লিখতে পারি যে 90 টাকায় বৃদ্ধি করতে হবে, খরচ বৃদ্ধি করতে হবে 10 টাকা, অতএব 1 টাকায় বৃদ্ধি করতে হবে কত, যেহেতু আমাদের পার্সেন্টেজ করতে হবে আমরা এটাকে 100 হিসাবে কনভার্ট করব। অতএব 100 টাকায় বৃদ্ধি করতে হয় কত, 10 × 100 / 90। একটা শূন্য কেটে গেল, থাকছে কত, 100/9। 9 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়, 9 × 11 = 99, 1, অর্থাৎ 11 × 1 = 9। এই পার্সেন্টেজটা কি আমরা খরচ বৃদ্ধি করতে পারবো। এই পার্সেন্টেজ খরচ যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের খরচের কোনো তারতম্য হবে না। হ্যাঁ, এটা আরেকবার যদি আমরা যদি বলতেন। শর্টকাটলি, আচ্ছা, আমাদের এখানে বলা হয়েছে চিনির মূল্য 10% কমে যায়, এই জন্য চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে এই খরচ একই থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের চিনির পূর্ব মূল্য ছিল হচ্ছে 100 টাকা, 100 টাকা। এখন 10% কমে গেল মানে কি, চিনির মূল্য হলো 100 - 10 টাকা সমান 90 টাকা। তার মানে কি আমার হাতে 10 টাকা থেকে যাচ্ছে না, যে 10 টাকা খরচ, চিনির দাম কমলো যে 10 টাকা, সে 10 টাকা আমাদের কি হাতে থেকে যাচ্ছে। মানে এখন চাইলে এই 10 টাকার খরচ বৃদ্ধি করতে পারি, আর এই 10 টাকা খরচ যদি বৃদ্ধি করি তাহলে কি আমার চিনির ব্যবহারের কোনো তারতম্য হচ্ছে না, অর্থাৎ 90 টাকায় আমাকে বৃদ্ধি করতে হবে 10 টাকা, অতএব 1 টাকায় বৃদ্ধি করতে হবে, 1 এর 90 টাকা, অতএব 100 টাকায় বৃদ্ধি করতে হবে। কারণ আমি তো আগে 100 টাকা ব্যবহার করছিলাম, 100 টাকায় বৃদ্ধি করতে হবে 10 × 100/90। আর এটা হিসাব করলে কত হচ্ছে, 100/9, 100/9 মানে হচ্ছে 11×1 = 9, 11×1 = 9, অর্থাৎ এই পরিমাণটা খরচ ব্যবহার বৃদ্ধি করলে আমাদের খরচের কোনো তারতম্য হবে না। বোঝা যায়? জি ভাইয়া। তাহলে আমি আরেকটি প্রশ্ন চলে যাই। আমরা এই চ্যাপ্টারে কিছু বেশি অঙ্ক করছি এই জন্য যে আমরা যদি এখান থেকে শতকরার হিসাবটা একটু ভালো বুঝি তাহলে আমাদের এর পরবর্তী যে চ্যাপ্টার লাভ ক্ষতি, এবং লাভ ক্ষতির পরে আছে হচ্ছে সুদ কষা, অর্থাৎ সরল যৌগিক মুনাফা সুদ কষা, এই অঙ্কগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, মূলত সরল এবং যৌগিক মুনাফা এবং লাভ ক্ষতি, এগুলো হচ্ছে শতকরা হিসাবে বের করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের ওই দুইটা চ্যাপ্টার খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা যত সম্ভব এই চ্যাপ্টারে একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। অঙ্কটি আমরা করে দেখি। আমের মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি আম বেশি পাওয়া যায়, তাহলে 50টি আমের বর্তমান মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এর আগে মোট 12 টাকার আম কিনতাম, ঠিক আছে। এখন এই আমের মূল্য 20% কমে গেল। আমের মূল্য যদি 20% কমে যায়
তাহলে 12 টাকায় কত খরচ কম লাগবে? তাহলে আমরা দেখি 12 এর 20% মানে কত। 12 এর 20% মানে হচ্ছে 5×100, 5 দিয়ে 12কে ভাগ করলে হয় 5×2 = 10, হাতে থাকে 2, 4×5 = 20, 2.4 টাকা। তাহলে 12 টাকায় কমে কত? 4 টাকা। এই যে টাকায় কমে সে টাকায় কয়টা আম পাওয়া যায়? 2টা আম পাওয়া যায়। তাহলে বর্তমানে এই 2টি আমের মূল্য কত? 2টি আমের মূল্য সমান এই 2.4 টাকা। তাহলে 2টি আমের মূল্য যদি 2.4 টাকা হয়, তাহলে আমাদের প্রশ্নে যে বলেছে 50টি আম, 50টি আমের মূল্য কত হবে? 2টি আমের মূল্য 2.4 টাকা, তাহলে একটি আমের মূল্য কত হবে? 2.4কে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 2.4/2 × 50। এটা করলে কত হয়? 2.4 × 25। তাহলে এখানে গুণন করলে কত হচ্ছে? 25 24-এর মধ্যে কতবার যায়? 25 × 24 করলে কত হয়? 600। এক সংখ্যার বামে পয়েন্ট আছে, আমরা এক সংখ্যার বামে পয়েন্ট দিলাম, তার মানে 60 টাকা। আমাদের বর্তমানে 50টি আমের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। আচ্ছা, এই অঙ্কে আমরা কে কে প্রশ্ন করতে চাই? আসসালামু আলাইকুম স্যার, আর একবার ওয়ালাইকুম সালাম, বুঝান, প্লিজ। আর প্রশ্নটাই বুঝিনি। আচ্ছা, আপনি স্যার প্রশ্নটাই বুঝতে প্রশ্নটা আর পারেননি। একবার বুঝান। জি স্যার। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে আমের মূল্য 20% কমে যায়। এই আমের মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি আম বেশি পাওয়া যায়। মানে বিষয়টা এরকম বোঝেন যে একজন ভদ্রলোক আগে 12 টাকার আম কিনতেন। 12 টাকার আম কেনার ফলে সে এক্সটি আম পেতেন, ঠিক আছে? এক্সটি 12 টাকায় সে এক্সটি আম কিনতো। এখন পরের দিন বাজারে যে দেখে যে আমের মূল্য 20% কমে গেছে। এই আমের মূল্য 20% কমে যাওয়ায়, অর্থাৎ 12 থেকে 20% কমে গেল, মানে কি কত পার্সেন্ট থাকলো? 80% থাকলো। অর্থাৎ 12 এর 80% টাকায় সে পূর্বাপেক্ষা 2টি আম বেশি পাচ্ছে। তো 12 এর 20% মানে অ্যাকচুয়ালি কত কমে গেল বলেন তো? 12 এর 20% মানে হচ্ছে 2.4 না? জি স্যার। তো আলটিমেটলি এই 2.4 টাকায় 2টি আম পাওয়া যাচ্ছে না? কনফিউশন হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি সাপোজ বাজার গেলাম আম কিনতে। আমি জানি যে আমের দাম যা আছে সেই টাকার হিসাবে আমি এটা মনে মনে হিসাব করে গেলাম যে আমি হয়তো 12 টাকায় 5 কেজি আম কিনতে পারবো। 12 টাকায় 5 কেজি আম কিনতে পারবো। এখন বাজারে যে দেখি যে আমের মূল্য 20% না, 10% কমে গেছে। 10% আমের মূল্য কম, এবং এজন্য আমি 1 কেজি আম বেশি পাচ্ছি। তাহলে এই 1 কেজি আমের মূল্য কত টাকা হবে? এইখান থেকে যতটুকু কমছে ততটুকুই তো আমার ওই 1 কেজি মূল্য, তাই না? 12 এর 10%, 12 এর 10% মানে কত? 1.2। অর্থাৎ আমার এখানে টাকা কম লাগছে কত? 1.2 টাকা আমার বেঁচে যাচ্ছে।
আর এই 1.2 টাকা যদি আমি দোকানদারকে দিয়ে দিই, সে আমাকে 1 কেজি আম দিচ্ছে। তাহলে আলটিমেটলি এই 1.2 টাকাই হচ্ছে 1 কেজি আমের মূল্য। ঠিক একই রকম ভাবে 12 টাকায় যে আম কিনতো, এই 12 টাকায় বর্তমানে 2 কেজি আম বেশি পাচ্ছে বা 2টি আম বেশি পাচ্ছে। তাহলে এই 2টি আমের মূল্য কত হবে? এই 12 টাকার যতটুকু প্রাইস কমে গেছে, ততটুকু প্রাইস করে কত পার্সেন্ট কমে? 20% কমে। তাহলে 12 এর 20% মানে হচ্ছে 2.4। তাহলে আলটিমেটলি এই 2টি আমের দাম হচ্ছে 2.4 টাকা। তাহলে 2টি আমের দাম যদি 2.4 টাকা হয়, তাহলে 50টি আমের দাম হবে ঐকিক নিয়মের হিসাবে। এই যে 2টি আমের দাম হচ্ছে 2.4 টাকা। অতএব একটি আমের দাম হবে কত? 2.4 ভাগ 2 টাকা। অতএব আমাদের শর্তে বলা হয়েছে 50টি আমের মূল্য কত। তাহলে 2.4 ইন্টু 50 ডিভাইডেড বাই 2, এটা গুণ করলে আমাদের হয় হচ্ছে 60 টাকা। তাই একটু করে নেবেন, দেখবেন যে এটা 60 আসবে। কারণ 25 দুগুণ জি স্যার, 50, বুঝতে পারছি, 25 ধন্যবাদ। 600 হবে একটা সংখ্যা পয়েন্ট, অর্থাৎ 60। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি নাকি? আচ্ছা, আমাদের ক্লাস ডিউরেশন কতটুকু হইলো? আমাদের একটু সময় বেশি লাগে, আমরা চ্যাপ্টারটি আজকে শেষ করে দেব, ঠিক আছে? জি স্যার, আমরা ক্লাস করবো স্যার। আমি আসলে জানি যে ম্যাথ ক্লাসে 1 ঘন্টার বেশি সময় কনসেন্ট্রেশন রাখা ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। কিন্তু আসলে আমাদের তো লিমিটেড টাইমের মধ্যে কোর্সটি শেষ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে বলা হয়েছে 6 এর 15কে শতকরায় প্রকাশ করুন। তাহলে এটা কত হবে? 6 এর 15কে শতকরায় প্রকাশ করুন। আমরা একদম প্রথমে যখন বলেছিলাম যে কাজকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয়, 40%। ঠিক আছে। কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে কি আমরা সেটার সাথে সরাসরি 100 দিয়ে গুণ করি না? তাহলে এখানে 3 দুগুণ 6, 3 5 15, 5 20 100, 20 দুগুণ 40। এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ছোট ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ছোট ছোট অঙ্ক বিসিএস সহ পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা নেক্সট আরেকটি প্রশ্ন দেখি। 12.1/2% এর সমান ভগ্নাংশ কত হবে? 12.1/2% এর সমান ভগ্নাংশ কত হবে?
12.2%, এটার মানে কত? 12 × 2 = 24 আর 1 = 25, তাই না? 25-এ 2%। পার্সেন্ট মানে কি? সবসময় পার্সেন্ট তুলে দিলে লবের সাথে কত লিখতে পারি আমরা? 100। অর্থাৎ পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এটা যদি আমরা কেটে দিই, 4×25 = 100, তাহলে উপরে 1 থাকছে আর নিচে থাকছে 2 × 4। 2 × 4 মানে হচ্ছে কত? 8। অর্থাৎ 1/8। অপশনে কি আমাদের 1/8 আছে? আচ্ছা, এটা আমরা কি বুঝতে পারিনি? বুঝতে পারিনি এমন কেউ ভাই আছে? 100 নিচে কেন হবে? 5% মানে ভাইয়া কত? 25টা কিভাবে হইলো? 5% মানে কত? 5-এর 100। X% মানে কত? 1/100। আচ্ছা, 25 কিভাবে হলো? 12.1/2 মানে স্যার আমি কত? একটা কথা বলতে চাই। হ্যাঁ, প্লিজ। আমাদের 25 কিভাবে হলো সেটুকু আমি একটু বলিনি। এই যে 12.1/2, 12 × 2 = 24 আর 1 = 25, 25-এর 2। ঠিক আছে, 25-এর 2%। আচ্ছা, কে যেন প্রশ্ন করতে চাইলেন? স্যার আমি আমি প্রশ্ন করতে চাইছিলাম স্যার, পরে আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম সামহাউ। স্যার আমি আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, স্যার আমাকে শুনছেন? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, শুনতে আমি যেটা পাচ্ছি, প্লিজ। স্যার, এর আগে স্যার এর আগের প্রশ্নটা প্রায় এরকমই ছিল, কিন্তু ওটাতে মানে শতকরা চাওয়ার পরে সেখানে গুণ করা হলো, কিন্তু এখানে স্যার ভাগ করা হলো। স্যার আমরা মানে কিভাবে বুঝবো স্যার? মানে এত শতকরা আমার বললে সেখানে আমাকে সরাসরি গুণ করলাম, আর এখানে ভাগ করে বের আমাকে শতকরায় তখন কনভার্ট করতে হয়েছিল, আর এখানে দেখেন শতকরা দেয়া আছে। আমাদের এখানে শতকরা দেয়া আছে, আমি মূল জিনিসটা বের করতে চাচ্ছি। তো আমি আগে যখন আমার মূল জিনিসটা দেয়া ছিল, সেটার সাথে আমরা 100 গুণ করে শতকরা বের করেছিলাম। তার মানে আমার এখন যেহেতু শতকরা দেয়া আছে, তার মানে মূল ভগ্নাংশটি বের করার জন্য কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা তো জানি পার্সেন্টেজ মানে হচ্ছে বাই 100। ঠিক আছে না? আমাদের X% মানে কত? X/100। ঠিক আছে, নাকি এখনো কনফিউশন আছে? স্যার এই আগের বার অঙ্কটা আমাদের স্যার ভগ্নাংশ আরেকবার। বা জি সংখ্যাটি স্যার, দিয়েছিল। 12 এর 1/2 মানে 3/2 এর মানে সমান ভগ্ন, মানে এই এই শতকরার ভগ্নাংশ কোনটা হবে, তাই তো স্যার? এটাই প্রশ্ন বলছে। হ্যাঁ, 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 প্রশ্নে বলছে তাহলে যে এখানে আমার আমাদের এখানে 12.1/2% দেয়া আছে, এটাকে আমাদের এটা সরল এটা সংখ্যায় বের করতে হবে। এখন আমাদের যদি প্রশ্ন থাকতো 5% সমান হোয়াট, এটাকে আমরা কি লিখতাম বলেন তো? এটাকে লিখতাম 5-এর 100 সমান 5×20 সমান 1-এর 20 লিখতাম না? জি আমার এখানে 12 × 2 = 24, 25-এর 2%, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 25-এর 2, 100। এটা হিসাব করে আমরা যা হবে তাই লিখে দেবো এখানে। 4×2 = 8, 1-এর 8। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন।
হ্যাঁ প্লিজ। স্যার বলছি যে আগে যখন আমরা করলাম যে 6/15 কে শতকরায় প্রকাশ, স্যার কোনো পূর্ণ হুম। সংখ্যাকে যদি শতকরা করতে চাই ওইটার সাথে হচ্ছে 100 গুণ করতে হবে, তাই তো? আর জি। শতকরা থেকে পূর্ণ সংখ্যায় আসতে হলে হচ্ছে ওইটাকে ভাগ করতে হবে। এটা একটু ক্লিয়ার হতে হ্যাঁ, যাচ্ছিলাম। হ্যাঁ উল্টোটা হবে, জি উল্টোটা হবে। কারণ আমাদের জি অ্যাকশন দুই, হ্যাঁ দুইবার যেহেতু দুই রকম ছিল, একটা হচ্ছে আরেকটা বিপরীতকরণ। এই প্রশ্নটি করলে আপনাদের কনফিউশনটা আশা করি আরো দূর হয়ে যাবে। 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 100 দিয়ে গুণ করে দেবো সরাসরি। এই যে এখানে দেখেন আমাদের এখানে একটি সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাকে আমরা যখন শতকরায় প্রকাশ করব তখন কি করব? এই সংখ্যার সাথে সরাসরি 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 100% দিয়ে গুণ করে দিচ্ছি, মানে 40 হচ্ছে। আর এখন এই 40%কে যদি আমরা সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে কি হবে? 40-এর 100 হবে, 40-এর 100 মানে 0.4। আপনাদের আগের প্রশ্নের যত, মানে আগের যে অঙ্কে যত প্রশ্ন ছিল, এই অঙ্কটা করার পরে কি সেই প্রশ্নগুলো ক্লিয়ার হচ্ছে? স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার। আমাকে শোনা যাচ্ছে না, না? জি স্যার, কিছুক্ষণ প্রবলেম হয়েছিল স্যার। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে। আমরা এই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটি করলাম, আপনাদের এরকম একটা প্রশ্ন ছিল যে আমরা আগের বার 100 দিয়ে গুণ করলাম, এখানে কেন 100 দিয়ে ভাগ করতেছি, তাই না? আমরা এই অঙ্কটি যদি দেখি তাহলে আমাদের এখানে একটি সংখ্যা দেয়া আছে। সংখ্যাটি কত? 0.4। এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করলে কি করছিলাম, সেটার সাথে 100 দিয়ে গুণ করে দিচ্ছিলাম, এখানেও তাই করব। 0.4কে 100 দিয়ে গুণ করব মানে 40% হবে সেক্ষেত্রে। কি বোঝা যায়? জি স্যার, বুঝেছি। এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো? একটি রাশি অপর একটি রাশির 113.1 হলে রাশি দ্বয়ের অনুপাত কত? একটি রাশি অপর একটি রাশি 113.1 হলে রাশি দ্বয়ের অনুপাত কত? আচ্ছা, এইটুকু আমরা কে কে বুঝলাম না, প্রশ্ন করি।
এটুকু আমরা কে কে বুঝিনি। স্যার অপর রাশিটি কি আমরা এক্স বা কয় এই টাইপস এর কিছু ধরবো না, নাকি এখানে সবসময় একশোই ধরতে হবে? আসলে আমরা পারতপক্ষে এক্স ওয়াই এই সংখ্যাগুলো অ্যাভয়েড করব, কারণ এগুলো করলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমরা যদি রিয়েল নাম্বার ধরি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা শুধু এই অঙ্কে না, যে কোনো অঙ্কেই যদি আমাদের 1 2 3 4 বা 100 এরকম রিয়েল নাম্বার ধরলে অঙ্কগুলো করতে পারি, তাহলে আমরা সবসময় রিয়েল নাম্বারটি ধরবো। কারণ এক্স ওয়াই ধরলে অঙ্কগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। এটা যেহেতু শতকরার হিসাবের অঙ্ক, আমরা সবসময় 100-তে ভাগ করার চেষ্টা করবো। জি স্যার, বুঝেছি। ঠিক আছে। আমাদের এখানে বলা হয়েছে যে একটি রাশি অপর একটি রাশি 113.3%। তাহলে আমাদের অপর রাশিটি যদি 100 হয়, তাহলে একটি রাশি কত হবে? 113.3। আপনাদের পার্সেন্টেজ করতে হবে। এখন আমাদের এটা যদি আমরা আহ মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হয়? 300, 3 × 39। তাহলে 340-এর 3 হয়, তাই না? তাহলে এর অনুপাত কত হবে? স্যার একটি কিন্তু রাশি, একটি রাশি তো 340/3, এটা কি হবে? মানে এটা তো এত পার্সেন্ট বলা হয়েছে ওখানে। কিন্তু আমরা ওই সংখ্যাটি কত ধরে নিয়েছি? 100 ধরে নিয়েছি। অপর রাশি যদি 100 হয় স্যার, একটি রাশি অপর একটি রাশির এত পার্সেন্ট, এই ব্যাপারটাই তো আমাদের বুঝলাম এখানে না স্যার। বলা হয়েছে, আচ্ছা, একটি রাশি অপর একটি রাশির এত পার্সেন্ট, মানে আমাদের অপর রাশিটি যা ছিল তার 113.13% হবে একটি রাশি। তো আমরা এই জন্য আগে অপর রাশিটি ধরে নিলাম। অপর রাশিটি যদি 100 হয়, তাহলে একটি রাশি হবে 113.13%, অর্থাৎ 140-এর 3। এখন এদের অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাতে প্রথমে একটি রাশি আসবে, তারপরে অপর রাশি। আমাদের এখানে একটি রাশি হচ্ছে 340-এর 3, এটা কি আর তিনশো একটি চল্লিশ রাশি হচ্ছে 100। এখন এটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। 3 দিয়ে গুণ করা মানে এখানে 340 থাকছে, আর এখানে 300 থাকছে। এখান থেকে আমরা একটা করে শূন্য তুলে দিতে পারি। তাহলে থাকছে আমাদের এখানে কত? 34 থাকছে, এখানে 30 থাকছে। এবার 2 দিয়ে ভাগ করতে পারি। 17 × 2 = 34, 15 × 2 = 30। আমাদের অ্যান্সার থাকছে 17:15। 17:15 কোনটা আছে? অপশন খ। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। আমরা আর খুব বেশি সময় ক্লাস কন্টিনিউ করবো না, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। আর অল্প কিছু অঙ্ক করলে আমাদের শেষ হয়ে যাবে। আমাদের ক্লাস টাইম আমরা যে 9:15 শুরু করি, এই সময়টাই বেটার আছে, নাকি আর একটু পিছাই দিলে ভালো হয় সবার জন্য? কোনটা ভালো হয়? স্যার এটাই বেটার টাইম স্যার। স্যার এটাই ঠিক আছে। পরে হলে এটা আবার ঠিক আছে। লেট হয়ে যাবে, বেশি লেট হবে। আচ্ছা, আমরা এই অঙ্কটি দেখি। কোন পরীক্ষায় তারা 85 জন ইংরেজিতে পাশ করে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করে, তাহলে ফেল করে কতজন? শতকরা মানে 100-তে 85 জন পাশ করে, তাহলে ফেল করে কতজন? স্যার 15 জন নাকি? 15 জন ফেল করে। এটা হিসাব মানে শতকরা মানে 100-তে আমরা হিসাব করতেছি।
তো কোনো পরীক্ষায় যদি 85 জন পাশ করে তাহলে ফেল করে হচ্ছে 15 জন। এখন ফেলের সংখ্যা মোট 75 হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? 15 জন ফেল করলে আমাদের মোট পরীক্ষার্থী কত হচ্ছে? 100 না? তাহলে একজন ফেল করলে কত হচ্ছে? অতএব 75 জন ফেল করলে কত হয়? 5 15 75, 5 × 100 মানে 500। ঠিক আছে। অর্থাৎ প্রতি 100 জনে যদি 15 জন ফেল করে তাহলে 75 জন হতে হলে কি 500 জন লাগবে। 500 জনে 5 15 75 হয়। আমরা অঙ্কটি কে বুঝতে পারিনি? মানে বোঝা যাচ্ছে কার কোনো প্রশ্ন নেই, অর্থাৎ আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? আর কি নেক্সট কোশ্চেনে যাব? জি আমার স্যার। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার এই প্রশ্নটা যদি জি স্যার। আরেকবার বুঝাই দিবেন স্যার। আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন আছে যে এইটুকু আমি বুঝিনি ভাইয়া? দেখেন আমাদের এখানে বলা হয়েছে কোনো একটি পরীক্ষায় শতকরা 85 জন পাশ করে, অর্থাৎ 100 জনে 85 জন পাশ করে তাহলে ফেল করে কতজন? 100 - 85 = 15 জন ফেল করে। তো আমাদের যদি 15 জন ফেল করে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সেক্ষেত্রে কত হবে? 100 হবে। অতএব একজন ফেল করলে মোট ছাত্রছাত্রী কত হবে? 100/15। অতএব 750 জন ফেল করলে কত হবে? গুণন 750। সরি, এটা 750 না, এটা হচ্ছে শুধু 75। তাহলে 15 75-এর মধ্যে যায় 5 বার, 5 × 100 মানে 500। তাহলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোট 500 জন। ঠিক আছে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটি দেখি। 13 নম্বর কোশ্চেন। 80 এর 75% এর 25% সমান কত হবে? আমাদের প্রথমে 80 আছে, এর মানে হচ্ছে গুণন 75% মানে কত? 75-এর 100, এর মানে হচ্ছে গুণন 25% মানে 25-এর 100। এবার আমরা কাটাকাটি করে দেখবো যে এখান থেকে কত রেজাল্ট আসে। 25 100-এর মধ্যে যায় 4 বার। আচ্ছা, তার মানে আমাদের এখানে 4 থাকছে। এবার 4 দিয়ে যদি আমরা 80-কে কাটি, 4 × 2 = 8, তাহলে এখানে 20 থাকছে। এবার 75-এর মধ্যে 25 যায় 3 বার, 100-এর মধ্যে 25 যায় 4 বার। যে আমাদের টোটালি এখানে থাকছে 20, থাকছে 3, নিচে থাকছে 4। 4 5 আর 20, তাহলে 5 × 3 থাকছে মানে হচ্ছে 15। জাস্ট সিম্পলি একটা হিসাব। আমাদের অনেক সময় কনফিউজ করার জন্য এরকম সহজ অঙ্কগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। ঠিক আছে। এই অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। আশা করি এটাতে কোনো প্রশ্ন থাকবে না কারো।
আচ্ছা, আমরা এই অঙ্কটি একটু করে দেখি। একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, পুনরায় হ্রাসকৃত মূল্যের 5% ছাড় দেওয়া হলো, তাহলে মোটের উপর কত ছাড় দেওয়া হলো? এই অঙ্কটি কি আমরা করতে পারবো? একটি পণ্যের দাম প্রথমত 20% ছাড় দেওয়া হলো, তো আমরা ধরে নিলাম একটি পণ্যের দাম 100 টাকা ছিল, তাহলে 20% ছাড় দিলে এই পণ্যটির দাম কত টাকা হবে? 80%, 80 টাকা স্যার নাকি? 80 টাকা হবে। 80 টাকা। হ্যাঁ, 80 টাকা হবে। এখন এই পুনরায় হ্রাসকৃত মূল্যের উপর আবার 5% ছাড় দেওয়া হচ্ছে, এই 80-র উপরে 5% ছাড় দিলে কয় টাকা হয়? তাহলে না না, ও সরি। 4 টাকা। 4 টাকা হচ্ছে না? 24 টাকা 100। ঠিক আছে, 4 টাকা হলো। তাহলে 80 টাকা থেকে 4 টাকা বাদ দিল, তাহলে থাকছে কত এখানে? 76। আমাদের প্রথমে ছিল 100 টাকা, 100 টাকা থেকে আমরা বিয়োগ করছি কত? -20%, করার পরে থাকছে কত? 80। এবার 80 থেকে কি আবার 5% বিয়োগ করতেছি, -5%, এখানে থাকছে কত? টোটালি 76। তাহলে আমাদের 100 থেকে 76 থাকছে, তাহলে আমাদের মোটের উপরে কত পার্সেন্ট হলো? 100 বিয়োগ 76 কত হয়? 24 না? তাহলে আমাদের মোটের উপরে ছাড় কত পার্সেন্ট হচ্ছে? 100 ছিল, ফাইনালি হচ্ছে 24 টাকা ছাড়, মানে 100-তে 24% আমরা ছাড় দিচ্ছি। এখন এই অঙ্কটি সবাই ভুল করে কিরকম, যে এখানে 20% ছাড় আছে, পরে আবার 5% দেওয়া হলো, তার মানে টোটালি দেওয়া হলো কত? 20+5% সমান 25%। এটি করলে ভুল হবে, কারণ অঙ্কটি বলা হয়েছে যে প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, পুনরায় হ্রাসকৃত মূল্যের উপরে আবার 5% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে 100 ছিল, এখান থেকে 20% ছাড় দেওয়ার পরে হলো হচ্ছে 80। 80 থেকে এবার 5% দেওয়া হলো, 80 থেকে 5% দিলে কত হয়? 4 টাকা হয়। তাহলে 80 থেকে 4 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 76 টাকা। তার মানে 100 থেকে 76-এ আসলো বলতে মোটের উপরে বাদ দেওয়া হলো, তাহলে 100 বিয়োগ 76 মানে 24, টোটালি 24%। ক্লিয়ার? মোটের উপরে ছাড় দেওয়া হলো চব্বিশ জি স্যার, পার্সেন্ট ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। মোটের উপরে। স্যার 100 থেকে কেন বাদ দিলেন? আমাদের এখানে দেখেন প্রশ্নটি বলা হয়েছে মোটের উপরে কত ছাড় দেওয়া হলো, মোটের উপরে। এখন মনে করেন যে আপনি একটা জামা কিনতে গেলেন দোকানে, জামাটির ক্রয় মূল্য ছিল হচ্ছে, গায়ের দাম ছিল 100 টাকা। এখন দোকানদার আপনাকে বললো যে ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে এখান থেকে 80%, 20% ছাড় দিলাম, তার মানে আপনি কিনতে পারবেন কত টাকায়? 80 টাকায়। 80 টাকায়। এখন আপনি টাকা দেওয়ার সময় বলছেন যে না, আমি এই 80 টাকার উপরে আরো 5% ছাড় দেব, কম দেব। তাহলে 80 টাকার উপরে 5% কম দিলে কয় টাকা কম দিচ্ছেন আপনি? 80 4 টাকা। এর 5% মানে এখানে কাটলে কত হয়? 4 টাকা। তাহলে আপনি আরো 4 টাকা কম দিচ্ছেন, তাহলে টোটাল আপনি দোকানদারকে কত টাকা কম ইয়ে দিলেন? দোকানদারকে এখান থেকে 80 থেকে আরো 4 টাকা কম মানে আপনি কত দিচ্ছেন? 80 থেকে আরো 4 টাকা কম মানে 76 টাকা দিচ্ছেন। তো আপনার এই জামাটির দাম ছিল 100 টাকা, এখন আপনি কিনতেছেন কত? 76 টাকায়। তাহলে মোটের উপরে কত ছাড় দেওয়া হলো? মোটের উপরে, তাহলে মোটের উপরে স্যার ছাড় 100 দেওয়া টাকা হলো থেকে হচ্ছে, তাহলে 100 থেকে 76 বাদ দিলে থাকছে কত? 24। তাহলে 24। মোটের উপরে আপনি ছাড় পেলেন হচ্ছে 24%। ঠিক আছে। জি স্যার, বুঝেছি।
আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে আছি ক্লাসে। আচ্ছা, আমরা এই অঙ্কটি দেখি। এক ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পরে তা আবার 5% বেড়েছে। তাহলে মোটের উপরে তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আপনার কি মনে হয় এটা কি হবে? প্রথমে 5% বেড়েছিল, কিন্তু পরে আবার প্রথমে 5% কমে গেছিল, পরে আবার 5% বেড়ে গেল। তাহলে মোটের উপরে বেতন বৃদ্ধি বা হ্রাস কি হবে? একই থাকবে, না কমবে, না বাড়বে, কি মনে হয়? স্যার কমবে। মোটের উপরে কমবে না? জি, তাই তো মনে হচ্ছে। একজন ব্যক্তির বেতন যা ছিল সেখান থেকে 5% কমে গেল। প্রথমত ধরে নিলাম 100 টাকা ছিল, এখান থেকে 5% হ্রাস হলো, তাহলে কত হবে? 95 টাকা, তাই না? এরপরে আবার কি হলো? কিন্তু 1 বছর পরে তা আবার 5% বাড়লো। তাহলে তখন বেতন ছিল 95 টাকা, এখান থেকে 5% বাড়লো। 90-এর 5% মানে কত? 90-এর 5% মানে হচ্ছে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 × 45 আর 2 47, নিচে 100 সমান। এখানে কত হচ্ছে? 100 দিয়ে ভাগ করলে এখানে পয়েন্ট নিলে দুই সংখ্যা, মানে 4.75, তাই না? তো 95 টাকা ছিল, এর সাথে যোগ হচ্ছে কত? 4.75। 4.75, তাহলে এখানে কত হচ্ছে? 99.75। কিন্তু অরিজিনালি তার বেতন আগে ছিল কত? 100 টাকা। এখন কত হচ্ছে? 99.75। 100 থেকে 99.75 বাদ দিলে কত থাকে? 0.25। এই পরিমাণ বেতন তার কি মোটের উপরে কমেছে না? ঠিক আছে। জি স্যার। আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? ভেরি ইজি, এগুলো হচ্ছে শুধু বুঝতে হবে যে আসলে আমার প্রশ্নে কি চাচ্ছে। আমরা এই অঙ্কটি দেখি। একটি পুতুলের খুচরা মূল্য 40 টাকা। আমরিন খুচরা মূল্যের উপর 20% ছাড় পেলে তার ক্রয়ের উপরে মোট 240 টাকা বাঁচলো। সে কয়টি পুতুল ক্রয় করেছিল? একটি পুতুলের খুচরা মূল্য কত? 40 টাকা। আমরিন খুচরা মূল্যের উপরে কত পেল? কত পার্সেন্ট ছাড় পেল? 20%। 20%। 40-এর 20% মানে কত? 8 টাকা। আচ্ছা। জি। এখন সে যদি 8 টাকা ছাড় পায় তাহলে কয়টা পুতুল কেনে? 8 টাকা ছাড় পেলে পুতুল ক্রয় করে কয়টি? একটি, কারণ একটি পুতুলের দাম 40 টাকা। তার মানে সে যদি একটি পুতুল ক্রয় করতে যায় তাহলে তার সেভ হবে কত টাকা? 8 টাকা, তাই না? আমরা এখানে উল্টো করে লিখতে পারি, 8 টাকা ছাড় পেলে পুতুল ক্রয় করে একটি,
তাহলে 1 টাকা ছাড় পেলে পুতুল ক্রয় করবে কতটি? 1 টাকা স্যার ছাড় 30। পেলে 1-8টি, অতএব এখানে কত, 240 টাকা বাঁচলো। অতএব 240 টাকা ছাড় পেলে সে পুতুল ক্রয় করেছিল 1-8 গুণন 240, 3-8-24, 30। তার মানে আমরিন মোট 30টি পুতুল ক্রয় করেছিল। ঠিক আছে? জি স্যার। অ্যাজ এ হোল কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা অনেক লম্বা একটা ক্লাস করে ফেললাম, 1 ঘন্টা 40 মিনিট, হিউজ একটা টাইম। অঙ্কের ক্লাসে এত সময় মনোযোগ ধরে রাখা খুব কঠিন। তারপর আপনারা যে শেষ পর্যন্ত ক্লাসে থেকেছেন এই জন্য ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। তো আমরা শেষ করে দিতে পারি নাকি, যেহেতু কার কোনো প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।